জি, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। এবং আজকের যে দুটো অর্গানাইজেশন ভয়েস ফর রিফর্ম এবং টিপ্যাপ, ভয়েস ফর রিফর্মের সাথে আমি যেহেতু দায়িত্ব নিয়েছি শুরু থেকেই সংযুক্ত থাকতে পারিনি, বা টিপ্যাপের সাথে আমি সংযুক্ত ছিলাম শুরু থেকেই, এবং 20 দফার একটা সংস্কার প্রস্তাবনা আমি ওনাদের কাছ থেকে পেয়েছি এবং সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তা আমি প্রথমে আইসিটি এবং আইসিটি খাত নিয়ে কথা বলি, কারণ সেখানে আমি প্রথমে কাজ শুরু করেছি। তারপরে টেলিকমটাকে টাচ করব, যেহেতু দুটো খাত মিলে অনেক বড়, আসলে দীর্ঘ সময় প্রয়োজন আমরা কি করেছি, এবং আলাদাভাবে সময় প্রয়োজন জবাবদিহিতার প্রশ্নে, এবং আলাদাভাবে সময় প্রয়োজন ভবিষ্যৎ সরকারের কাছে আমাদের পরামর্শ কী থাকবে। তো আপনারা জানেন যে আইসিটি খাতে বিগত সরকারের যে ভিশন ছিল এটা ফিলোসফিক্যালি ভুল ছিল আর কি। ভুল ছিল বলতে, আমরা যদি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই দেখি, তাহলে ডিপিআইয়ের ফাউন্ডিং পিলার হচ্ছে চারটা। একটা হচ্ছে এটার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক থাকবে, দ্বিতীয়ত হচ্ছে ইন্টার কানেক্টিভিটি থাকবে, তৃতীয়ত হচ্ছে ইলেকট্রনিক আইডি ম্যানেজমেন্ট অ্যান্ড ভেরিফিকেশন থাকবে, এবং চতুর্থ হচ্ছে সার্ভিস লেয়ার থাকবে। তো নিচের তিনটা লেয়ারকে না করে বিগত সরকার শুধুমাত্র সার্ভিস কেন্দ্রিক অ্যাপ ডেভেলপমেন্টকে গুরুত্ব দিয়েছে, এবং আইসিটি হয়ে গেছে অ্যাপ এবং মুভি ডেভেলপমেন্টের একটা জায়গা। তো আপনারা দেখেছেন সেখানে গেমিং সার্ভিস হিসেবে গেমিং অ্যাপ তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা গুরুত্ব পেয়েছে। এখন আমরা ডিজিটাল ট্রান্সফরমেশনের যদি 15 ইয়ার্স ধরি, তাহলে এই দীর্ঘ সময়ে আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন আমাদেরকে বেশ কিছু সাইলো উপহার দিয়েছে, বিচ্ছিন্ন দ্বীপ। যে কারণে আজকে এক মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয়ের যখন তথ্য বিনিময় হয়, উপাত্ত বিনিময় হয়, তখন সেটা ম্যানুয়ালি হয়। এখনও আমার কাছে সরকারি দপ্তর থেকে পেন ড্রাইভে করে তথ্য দিয়ে যায়। অথচ কথা ছিল যে আমাদের একটা ন্যাশনাল কানেক্টিভিটি থাকবে। ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে, এই হাইওয়েটা 16টা জেলাকে কানেক্ট করে, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে অন্তত, এবং পরোক্ষভাবে আরও অনেক জেলাকে। তো আমাদের যে মন্ত্রণালয়, 50-এর অধিক মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থা আছে, এই দপ্তর সংস্থাগুলোকে সংযোগ করার জন্য কোনো ডিজিটাল কানেক্টিভিটি হাইওয়ে ছিল না। তো আমরা শুরুর দিকে এই কানেক্টিভিটি হাইওয়ে করার চেষ্টা করেছি। সাথে সাথে ইলেকট্রনিক আইডি ম্যানেজমেন্টের বর্তমান যে পদ্ধতিটা ভুল, এটার লিটারেসি তৈরি করার চেষ্টা করেছি। সেটা কি? সেটা হচ্ছে আমার নাম, ব্যক্তিগত ঠিকানা, অ্যাড্রেস সহ আমার সংবেদনশীল, গোপনীয় এবং পাবলিক এই তথ্যগুলো যদি ভিন্ন ভিন্ন ডেটাবেজে ভিন্ন ভিন্ন থাকে, তাহলে সেটা দিয়ে আসলে কাউকে অথেন্টিকেশন করা যায় না। এটা সবাইকে বোঝানোর চেষ্টা করেছি। নির্বাচন কমিশন প্রথমে এপিআইয়ের মাধ্যমে পুরো ডেটাটা দিয়ে দিত। নির্বাচন কমিশনকে বোঝানো হয়েছে যে পুরো ডেটা না দিয়ে শুধুমাত্র ম্যাচ অ্যান্ড ভ্যালিডেট করার কাজ, কারণ পুরো ডেটা ফেচ করে অল্টারনেটিভ ডেটাবেস হয়ে গেছে, সেই ডেটা দিয়ে আইডি তৈরি করা যায়। তো শুরু থেকে বক্তারা অনেকে বলেছেন, ফাহিম ভাই বলেছেন যে আমাদের শুরুতে চ্যালেঞ্জ ছিল সাইবার সিকিউরিটি আইনটাকে সরানো। আমরা সাইবার সেফটি আইন দিয়ে তিনটা জিনিসকে অ্যাড্রেস করেছি। প্রথমত হচ্ছে নাগরিককে সাইবার স্পেসে নিরাপত্তা দেওয়া, দ্বিতীয়ত প্রতিষ্ঠানকে সাইবার স্পেসে নিরাপত্তা দেওয়া, তৃতীয়ত সরকারকে সাইবার স্পেসে নিরাপত্তা দেওয়া। এখানে অবধারিতভাবে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারগুলোর নিরাপত্তা এবং তাদের সাইবার অপারেশন সেন্টার, তাদের কিছু কারিগরি অবকাঠামোর বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে। আগে সরকারের আমলে শুধুমাত্র সরকারের তথ্য প্রাপ্তি এবং সরকারের নিরাপত্তাটাকে ফোকাস করা হয়েছিল, বাকি দুটাকে ফোকাস করা হয়নি। তারপরে ইন্ডাস্ট্রি থেকে একটা দাবি ছিল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, কারণ পিডিপিও কমপ্লায়েন্স না হলে আমাদের কোম্পানিগুলো জিডিপিআর যে দেশগুলোতে আছে, বা জিডিপিআর ইকুইভ্যালেন্ট আইন, ডেটা প্রোটেকশন আইন যে দেশগুলোতে আছে, সেই দেশগুলোর কোম্পানিগুলোর সাথে কাজ করতে পারছিল না। তো সেজন্য সাইবার সেফটি অর্ডিন্যান্সটা দ্রুত শেষ করে আমাদেরকে জিডিপিআরে আসতে হয়েছে। কিন্তু জিডিপিআরে যখন এসেছি, ইউরোপিয়ান ইউনিয়ন জেনারেল ডেটা প্রোটেকশন অ্যাক্ট করেছে, কিন্তু এখন ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে। এখন পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট এবং জেনারেল ডেটা প্রোটেকশন অ্যাক্টকে আলাদা করা হয়েছে। তো সেজন্য আমরা যেটা করেছি, দেখবেন দুটো আইন করেছি, দুটো যমজ আইন করেছি। একটা হচ্ছে পার্সোনাল ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স, আর একটা হচ্ছে ন্যাশনাল ডেটা গভর্নেন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি অর্ডিন্যান্স, এই টাইপের। ন্যাশনাল ডেটা গভর্নেন্স অথরিটিতে আইনে, অর্ডিন্যান্সে আমরা ব্যক্তিগত সুরক্ষার
ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য ব্যক্তিগত তথ্যকে ক্লাসিফাই করেছে, শ্রেণীবিন্যাস করেছে। ব্যক্তিগত তথ্যের যে অংশটা রাষ্ট্রীয় গোপনীয় সেটা রেস্ট্রিক্টেড, যেটা ব্যক্তির কাছে গোপনীয় বা সংবেদনশীল সেটা হচ্ছে কনফিডেন্সিয়াল, ব্যক্তির যে ডেটা উন্মুক্ত সেটা হচ্ছে ব্যক্তিগত উন্মুক্ত ডেটা, এবং সরকারের যে তথ্যটা যে তারা যে ব্যক্তিগত তথ্যের যে অংশটা রাখে এবং সেটা উন্মুক্তভাবে শেয়ার করা যায় অ্যানোনিমাইজ করে, সেটা হচ্ছে ওপেন পাবলিক। তো এই 4 ধারায় করেছি। সেখানে আমরা লোকালাইজেশনের প্রশ্নটাকে অ্যাড্রেস করেছি। লোকালাইজেশনকে আমরা বলেছি যে ব্যক্তির কনসেন্ট নিয়ে ব্যক্তির ডেটা ক্রস বর্ডার লোকালাইজ করা যাবে, ক্রস বর্ডার ট্রান্সফার করা যাবে, লোকালাইজ করার প্রয়োজন হবে না। এবং শুরুতে আমরা বলেছি যে সেক্টরগুলো যাতে প্যারালাইজ না হয়ে যায় কোনো কারণে, স্যাংশনের কারণে, ডেটা ব্রেচের কারণে বা অন্যান্য ধরনের আন্তর্জাতিক ভূ রাজনৈতিক কারণে, সেজন্য আমরা বলেছি একটা সিনক্রোনাস লোকাল ব্যাকআপ দেশে রাখতে হবে। এটা নিয়ে আমাদের প্ল্যাটফর্মগুলো আপত্তি করেছেন। সেই ডিজিটাল ইকোনমির যে স্টেক হোল্ডার তারা, মেটা, গুগল, ইউটিউব, তারা, উবার এবং অন্যান্য প্ল্যাটফর্ম, তাদের আপত্তির মুখে রিসেন্টলি আমরা এটা চেঞ্জ করতে হয়েছে। সেটা করেছি, আমরা সীমাবদ্ধ করেছি যে রেস্ট্রিক্টেড ব্যক্তিগত উপাত্তের ক্ষেত্রে ডেটা লোকালাইজেশন সিনক্রোনাস লোকাল ব্যাকআপ হিসাবে রাখতে হবে। আর আমাদের যে 35টা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আছে, তারা যাতে কোনো স্যাংশনে পড়ে, ন্যাশনাল স্যাংশন, রিজিওনাল স্যাংশন কিংবা কোনো ভেন্ডর স্যাংশনে পড়ে তারা যাতে প্যারালাইজ না হয়ে যায়, সেজন্য তাদের একটা সিনক্রোনাস লোকাল ব্যাকআপ বাংলাদেশে রাখতে হবে। এর মাধ্যমে আসলে প্ল্যাটফর্মকে ডেটা লোকালাইজেশনের ম্যান্ডেট থেকে বা ডিফেক্ট ডেটা লোকালাইজেশনের ম্যান্ডেট থেকে ওয়াইড এক্সাম্পশন দেওয়া হয়েছে। আমি আশা করি এর মাধ্যমে তারা বিষয়টা মেনে নেবেন। এবং একই সাথে গত সপ্তাহে করা হয়েছে। তো এই মৌলিক পরিবর্তনগুলো করা হয়েছে। একটা ন্যাশনাল ডেটা গভর্নেন্স অথরিটি তৈরি হবে দ্বিতীয় আইনটার মাধ্যমে। সেখানে কোন মন্ত্রণালয়কে কোন পদ্ধতিতে, কোন কমপ্লায়েন্সের ভিত্তিতে ডেটা দিবে, দেশের সফটওয়্যার এন্টারপ্রাইজ পলিসি কী হবে, এই জিনিসগুলো সেখানে ডিফাইন করা হবে। সেই আইনটার অধীনে যদি আপনারা নিচের দিকে একেবারে শেষের দিকে দেখেন, সেখানে 7টা পলিসি করার কথা বলা হয়েছে। ন্যাশনাল এআই এবং ক্লাউড পলিসি, সফটওয়্যার পলিসি, ইন্টারঅপারেবিলিটি পলিসি, এই ধরনের সেটা করা হবে। এর মধ্যে যেহেতু সময়ের স্বল্পতা আছে, আমরা 2টো পলিসি নিয়ে কাজ প্রায় শেষ দিকে। একটা হচ্ছে ন্যাশনাল সোর্স কোড পলিসি, সেটা আমরা করে ফেলেছি এবং এটা আগামী ক্যাবিনেটে উঠবে। আর ন্যাশনাল ক্লাউড অ্যান্ড এআই পলিসি নিয়ে আমরা কাজ করেছি, কিন্তু আপনারা জানেন যে এটা একটা অনেক ওয়াইড বিষয়। আমরা একটা ড্রাফট পাবলিশ করে যাচ্ছি এবং আমি মনে করি এখান থেকে আমাদের পরবর্তী সরকার এটা টেক ওভার করবে। আইসিটি খাতে আমাদের সংস্কারটা শুধুমাত্র আইনি কাঠামোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। আপনার যেভাবে আমি বলেছি 4টা ফাউন্ডিং পিলার ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের দ্বিতীয়টায় আমরা ইন্টারঅপারেবিলিটির জন্য গুরুত্ব দিয়েছি। ইন্টারঅপারেবিলিটির চ্যালেঞ্জটা কী এটা বোঝার জন্য আমরা প্রথমে নাগরিক সেবা দিয়ে শুরু করেছি। আপনারা জানেন নাগরিক সেবা আমাদের আইসিটি এক্সপার্ট এবং বিভিন্ন মন্ত্রণালয়ের আইসিটি এক্সপার্টদেরকে যৌথভাবে সমন্বয়ে আমরা এপিআই একটা এক্সচেঞ্জ করেছি। তো এখন আমাদের সাথে পাসপোর্ট, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এর যে ট্রেড লাইসেন্স, এই বিষয়গুলোর সাথে জন্ম নিবন্ধন সহ আমাদের প্রায় 41টার মতো এপিআই করা হয়েছে। এটা হচ্ছে আমাদের লাইভ পাইলট। এই লাইভ পাইলটের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করেছি মন্ত্রণালয়গুলোর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের সক্ষমতা কতটা, তাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি কতটা, এবং একই সাথে তারা কত দ্রুত এই কাজগুলো ডেলিভার করতে পারেন। এখান থেকে লার্নিং নিয়ে আমরা 2টো কাজ করেছি। প্রথমত হচ্ছে বাংলাদেশের যেই মন্ত্রণালয়গুলো বর্তমানে বড় বড় ডিজিটাল ট্রান্সফরমেশন প্রজেক্ট এক্সিকিউট করছে, তাদের সাথে আমরা এক্সচেঞ্জ করেছি। যেমন ল্যান্ড মিনিস্ট্রি, আইন মন্ত্রণালয়, সিটার যে 5টা কম্পোনেন্ট আছে সেখানে আছে এনবিআর, তারপরে হচ্ছে বিবিএস, অডিট অথরিটি, প্ল্যানিং কমিশন এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। এই মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থাগুলো এই মুহূর্তে ডিজিটাল ট্রান্সফরমেশনে বড় প্রজেক্ট নিচ্ছে। আমরা ওই ডিপিপিগুলোতে সংযুক্ত হয়েছে এবং এই ডিপিপিগুলো থরলি রিভাইজ করে সেখানে কি ধরনের ইন্টারঅপারেবিলিটি, সাইবার সিকিউরিটি এবং ডেটা সেন্টার ইকোসিস্টেম করা যায়, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করা যায়, সেই ব্যাপারে আমরা বিশদ টেকনিক্যাল মতামত দিয়েছি। এটা হচ্ছে আমাদের ইন্টারঅপারেবিলিটির প্রথম ধাপ। এবং প্ল্যানিং কমিশনের মাধ্যমে আমরা এগুলোর জন্য বড় সেশন আয়োজন করেছি এবং লিখিত পরামর্শ দিয়েছি, ডিপিপিগুলোতে ভেটিং করেছি।
এখন আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ন্যাশনাল ইন্টারঅপারেবিলিটি অথরিটি তৈরি করব এবং ইন্টারঅপারেবিলিটি এক্সচেঞ্জ তৈরি করব, যে ডিজিটাল কানেক্টিভিটি যে হাইওয়ে, বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের একটা ধারণা ছিল কিন্তু এটার বাস্তবায়ন ছিল না, সেটা এখন আমরা বাস্তবায়নের দিকে যাচ্ছি। আইন এবং ইন্টারঅপারেবিলিটি থাকলে আপনি আমাদের ডেটা প্রাপ্তির সমস্যাকে সমাধান করতে পারবেন, অর্থাৎ এআই প্রয়োগ করতে পারবেন। বর্তমানে আমরা সেকেন্ডারি বা টার্শিয়ারি ডেটা দিয়ে এআই মডেল ট্রেন করছি, যেটা আমাদেরকে ভুল বা কিছুটা ভুল দিচ্ছে, প্রজেকশন দিচ্ছে। তো সেই জন্য আপনি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির কোনো প্রজেক্ট স্পেসিফিকেশানে যদি সমস্যা হয়, কোনো স্পেসিফিকেশনের অ্যাগেনস্টে যদি বেশি খরচ হয়, কিংবা দুর্নীতি দমন কমিশন যদি এআই মডেলে দুর্নীতি বের করতে চায়, তাহলে আপনাকে অ্যাক্সেস টু ডেটা লাগবে। এই অ্যাক্সেস টু ডেটার জন্য আমাদের ইন্টারঅপারেবিলিটি লাগবে। তো এই ইন্টারঅপারেবিলিটি ন্যাশনাল পর্যায়ে হচ্ছে এবং সেক্টরাল পর্যায়ে সিটার মাধ্যমে, ওয়ার্ল্ড ব্যাংকের আরেকটা প্রজেক্টের মাধ্যমে বিবিএস, প্ল্যানিং কমিশন, তারপরে হচ্ছে ওখাজ অডিট অথরিটি, তারপরে এনবিআর এবং হচ্ছে আমার বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট, এই 5টা জায়গায় হচ্ছে। এটা হয়ে গেলে আমাদের আন্তঃমন্ত্রণালয়ের ডেটা প্রাপ্তির সমস্যাটা, কে ডেটা কাকে দিবে, কোন কমপ্লায়েন্সে দিবে, কে ডেটা ব্রেচ করলে কী শাস্তি পাবে, এই জিনিসগুলো 2টা আইনে পরিষ্কার করা হয়েছে এবং আইনি ম্যান্ডেট নিয়ে এটার জন্য প্রজেক্ট ডিফাইন করার কাজ এখন চলছে। ডিপিপি প্রণীত হয়েছে, এই ডিপিপি আমাদের পর্যায়ে ভেটিং হয়েছে, বিশ্বব্যাংকের পর্যায়ে ভেটিং হয়েছে, প্ল্যানিং কমিশন পর্যায়ে হয়েছে। প্ল্যানিং কমিশন কিছু অবজারভেশন দিয়েছে, সেই সাপেক্ষে আমরা কাজটা আগিয়ে নিচ্ছি। এটা বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশনের একটা বড় কাজ। এটা না হলে আমরা সার্ভিস লেয়ারে গিয়ে ডিজিটাল ইকোনমিকে এক্সপান্ড করতে পারবো না। পরবর্তী স্টেজে আমরা এখন কাজ করছি হচ্ছে ওয়ান আইডি বা ইলেকট্রনিক আইডি ম্যানেজমেন্ট নিয়ে। এটাও ডেটা গভর্নেন্স অথরিটির আইনে পরিষ্কার বলা আছে। আমরা বুঝিয়ে দিয়েছি নির্বাচন কমিশনকে 0 থেকে 18 এবং মৃত্যুর পরে যেটা ভোটিং এজ কাভার করে না, তার বাইরেও ডেটা লাইফ সাইকেল থাকে। ব্যক্তি ভোটার হওয়ার আগে যেরকম তার ডেটা লাইফ সাইকেল থাকে, ব্যক্তি মরে যাওয়ার পরেও তার ডেটা লাইফ সাইকেল থাকে। এবং এই ডেটাকে আমার উত্তরাধিকার, আমার সম্পত্তির বন্টন এবং আমার ফ্যামিলি ট্রি ম্যানেজমেন্ট, যার সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার, ভূমি ব্যবস্থাপনার, আইনি ব্যবস্থাপনার, বিচারকী ব্যবস্থাপনার বহু জিনিস জড়িত। সেজন্য আমরা কি করব, আমরা এই ইলেকট্রনিক আইডি ম্যানেজমেন্টের সাথে আমাদের ভূমি ডিজিটাইজেশন, কোর্ট, জুডিশিয়ারি, রেজিস্ট্রেশন এবং পর্চা, ওই সব কিছুকে আমাদেরকে ইন্টারকানেক্ট করতে হবে। তো এই মতামতগুলো এবং এই লিটারেসিগুলো আমরা বিভিন্ন মন্ত্রণালয় তৈরি করেছি, যার সাথে আমরা আমাদের ইলেকট্রনিক আইডি ম্যানেজমেন্ট লেয়ারে সংযোগ করব। আমি মনে করি এই 3টা লেয়ার সঠিকভাবে প্রণয়ন করা গেলে তারপরে আপনি এডটেক, অ্যাগ্রোটেক, ফিনটেক, গভটেক যাই করেন সেটা কাজে দেবে। তো এটাই ছিল আমাদের আইসিটি রিফর্মের অন্যতম প্রধান ফিলসফি। এর বাইরে ছোট করে বলতে গেলে বাংলাদেশের ডেটা সেন্টার আমরা আসার আগে এবং আমরা আসার পরে অভূতপূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। ডিসিডিআর নামে 127টার অ্যাক্ট ছিল ডিসিতে, ডিআরএ ছিল 20টার অ্যাক্ট। ডিসিতে ছিল 8 কিলোওয়াট, ডিআরএ ছিল 4 কিলোওয়াট। আসলে ডিআর বাংলাদেশে ছিল না। আমরা এখন যশোরে ডিআর করছি এবং আমার প্ল্যান হচ্ছে যশোরে যে হাই স্কেল হাই ক্যাপাসিটি ডিআরটা করছি সেটাকে ডিসিতে কনভার্ট করে ফেলবো, কারণ হার্ডওয়্যারগুলো নতুন এবং ব্র্যান্ড নিউ। ভূমি মন্ত্রণালয়ের সার্ভার ডাউন সমস্যা ছিল, এখন আর সেটা নেই। তার কারণ এনডিসি ন্যাশনাল ডেটা সেন্টারের ভার্চুয়াল মেশিনগুলোকে অবজারভেশনের কোনো মনিটরিং সফটওয়্যার ছিল না। আমরা সেখানে এজেন্ট বসিয়েছি এবং ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশনের কোনো ম্যানেজমেন্ট ছিল না। আমরা কন্টেনারাইজড ভার্চুয়াল মেশিন এবং ডেটা সেন্টার কনসেপ্ট চালু করার জন্য প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস আজকেই ওপেন করেছি। এটার মাধ্যমে নথি বা এই টাইপের যে সেবাগুলো আছে, বড় সেবা, যেই সেবাগুলোতে এখন শত শত অফিসকে একটা মাত্র কন্টেনার হিসাবে দেখে, সেটাকে আমরা অফিসগুলো ভবিষ্যতে বড় হবে, আরও মন্ত্রণালয়ের ডিজিটাল ট্রান্সফরমেশন বাড়বে, পেলোড বাড়বে, সেটার কথা মাথায় রেখে প্রত্যেকটা অফিসকে ভার্চুয়ালি সেপারেট করার জন্য আমরা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস প্যাস ইন্ট্রোডিউস করেছি, যাতে করে নথিটাকে ভার্চুয়ালি অফিস হিসেবে আলাদা করে সেপারেট করা যায়। তো এই কাজগুলো হয়েছে এবং লাস্ট যে কাজটা আমরা করেছি, সামিট এবং ফাইবার অ্যাট হোমের সাথে আমাদের ইনফো সরকারের একটা চুক্তি ছিল। এই চুক্তিটাকে আমরা রিভিউ করতে সক্ষম হয়েছি। আগে 10% রেভিনিউ শেয়ারিং ছিল, আমরা তাদেরকে 30% রেভিনিউ আসতে বাধ্য করতে পেরেছি। এটার এমইও সাইন হয়েছে, অনেক গড়িমসি করেছে। এখন তারা কন্ডিশনালি
5 থেকে 5 কোটি টাকার নিচে রেভিনিউ হলে 15% দিবে, 5 থেকে 10 হলে 20% দেবে, এবং 10 কোটি টাকার বেশি রেভিনিউ হলে তারা সরকারকে 30% রেভিনিউ। সরকারের লাভ হচ্ছে, সাধারণ লোকের লাভ হচ্ছে। সাধারণ লোকের আমি মনে করি যে স্টারলিংক, আমি এটা পরে বলতাম, স্টারলিংক আসার মাধ্যমে আমরা আইএসপিগুলোর সার্ভিসকে 5 Mbps থেকে এখন 15 Mbps-এ নিতে পেরেছি, এবং তারা প্রমিস করেছে খুব দ্রুতই তারা এটাকে 20 Mbps-এ নিয়ে যাবে। এবং আপনারা খেয়াল করেছেন যে ইন্টারনেট ট্রাফিক টু ক্যাশের যে কন্টেনশন রেশিওটা ছিল, এটা 1:8, 1:10 ছিল, এটা এখন 1:4-এ নেমে এসেছে, এবং এর মাধ্যমে সিগনিফিকেন্টলি বাংলাদেশ আইএসপি সেবার মান ভালো হয়েছে। এটা স্টারলিংক এবং আইএসপিকে পরস্পর প্রতিযোগী করে যাওয়ার জন্য আমরা তাদের মাধ্যমে এটা করতে পেরেছি, এবং আইএসপির দামটাও ভালো হয়েছে। এবং আপনারা দেখেছেন যে সেলুলার মোবাইল গ্রাহক থেকে আইএসপির দিকে গ্রাহক সরার একটা ট্রেন্ড চালু হয়েছে। তো এর বাইরে A2I এর বাজে প্রজেক্টগুলো থামানো হয়েছে, বাংলাদেশ হাইটেক পার্কের বাজে প্রজেক্টগুলো থামানো হয়েছে। A2I আগে সোর্স কোড অন করতো না, এখন A2I এর প্রত্যেকটা সফটওয়্যারের সোর্স কোড নিজের। আমরা বিসিসিতে একটা ন্যাশনাল গিট হাব, একটা ন্যাশনাল সোর্স কোড রিপোজিটরি বানিয়েছি। ফলে ডিওআইসিটি, বিসিসি এবং A2I-তে আমাদের যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলো আমরা এখন নিজের কাছেই করছি, এবং সফটওয়্যার যে সোর্স কোড পলিসি পাস হওয়ার পরে আমরা বিসিসির মাধ্যমে একটা ন্যাশনাল সোর্স কোড রিপোজিটরির দিকে যাচ্ছি। এই রিপোজিটরি ইতিমধ্যেই ভূমি মন্ত্রণালয় এবং বিআরটি, ড্রাইভিং লাইসেন্স অথরিটির কিছু সোর্স কোড আছে। তো এই ধরনের কাজগুলো আমরা আইসিটিতে শেষ করেছি। ডিওআইসিটির ইঞ্জিনিয়াররা অলস বসে থাকতেন, তাদেরকে আমরা ডেটা সেন্টার, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি এবং মিস ইনফরমেশনের জন্য যে কাজ করে A2I এর যে নথি ম্যানেজ করে তাদের সাথে ইন্টিগ্রেট করেছে। অর্থাৎ তারা এখন, আপনারা কালকে দেখছেন ফ্রিল্যান্সার নিয়ে যে সাইটটা উদ্বোধন করেছি, সেটা আমাদের ডিওআইসিটি ইঞ্জিনিয়ার করেছে। তো আইসিটিতে আমরা পুরোপুরি একটা রিফর্ম করার বড় ধরনের চেষ্টা করেছি। বাংলাদেশ হাইটেক পার্কের যে বাজেট প্রজেক্টগুলো আছে সেগুলো আমরা অনেকগুলো থামিয়েছি, প্রায় 2,500 কোটি টাকার। আর যে কোম্পানিগুলোর কাছে জমি দেওয়া ছিল, সেই জমি একটা কোম্পানির কাছ থেকে 43 একর জমি উদ্ধার করেছি, এবং 12টা কোম্পানিকে আমরা নতুন করে জমি বরাদ্দ দিয়েছি। এই 12টার মধ্যে অন্তত 6টা ইতিমধ্যেই অপারেশনে গেছে। 3টা বড় বড় প্রজেক্ট, বাংলা কার, লাইটিং এবং মোবাইল উৎপাদনকারী, এই ধরনের 3টা ফ্যাক্টরি আমরা নির্মাণ কাজ এবং ফ্যাক্টরি উদ্বোধন করতে পেরেছি আমাদের সময়ে। এখনও জাপানে যারা আইসিটি স্কিল প্লাস ড্রাইভিং স্কিলকে মার্চ করে যারা স্কিল ম্যান পাওয়ার জাপানে সেল করতে চান, আমরা তাদের সাথে কাজ করছি। তারা এখানে এই কম্বাইন্ড ফ্যাসিলিটিগুলো তৈরি করবেন, হাইটেক পার্কের সাথে এখানে ইন্টিগ্রেট করা হয়েছে। যশোরে বাংলাদেশ ডেটা সেন্টারের যে অবকাঠামো আছে সেটাকে এক্সপান্ড করে সেখানে একটা নতুন ডেটা সেন্টার ইকোসিস্টেম তৈরি করার জন্য আমরা ভবন নির্মাণ করছি, এবং পরে সেখানে বড় ধরনের একটা ক্লাউড ফ্যাসিলিটিও হচ্ছে। কাজ শুরু হয়েছে, 2টার কাজই শুরু হয়েছে। তো সব কিছু মিলে আমরা আজকে যে আইসিটিটাকে আমরা রেখে যাচ্ছি, আমি মনে করি ফ্রম লিগাল পার্সপেক্টিভ, ফ্রম ইন্টারঅপারেটিভ পার্সপেক্টিভ এবং ফ্রম ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, ইলেকট্রনিক আইডি ম্যানেজমেন্ট এবং সার্ভিস ম্যানেজমেন্ট, সব কিছু মিলে এইটা একটা ফাংশনাল অর্গানাইজেশনে আমরা রূপান্তর করে যাচ্ছি। যেই প্রতিষ্ঠানটা, যে আইসিটি আগে ভেন্ডর ডিপেন্ডেন্ট ছিল, সেই আইসিটি এখন নিজে ডেভঅপস এক্সপার্ট আছে, UI/UX ডিজাইন করতে পারে, তার ফুল স্ট্যাক ডেভেলপার আছে, তার সোর্স কোড বুঝে এ ধরনের ইঞ্জিনিয়ার আছে। তো আমি মনে করি যে আমরা একটা ভালো জায়গায় রেখে যাচ্ছি। ভবিষ্যতে সরকার ইন্টারঅপারেবিলিটি এবং ইলেকট্রনিক আইডি ম্যানেজমেন্ট যখন হয়ে যাবে, তখন ডিজিটাল ইকোনমির জন্য একটা বড় বুস্ট আপ দিয়ে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে যেতে পারবে। টেলিকমে যাওয়ার আগে আমি পোস্টের কথা বলছি। পোস্টে আপনারা জানেন যে অনেক অ্যাসেট আছে, কিন্তু সবগুলো অ্যাসেটকে আমরা রিয়েলাইজ করতে পারি না। ভবনগুলো পুরনো, জমিগুলো বেদখলকৃত, এবং যে ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্ট আছে যে কারণে কিনা হয়েছিল সেগুলো করা যায় না। তারপরেও আমরা পোস্টে 3টা কাজকে হাইলাইট করেছি। একটা হচ্ছে ডিজিটাল অ্যাড্রেস ম্যানেজমেন্ট। দিলকুশা, মতিঝিল, ঢাকা 1000 এই ধরনের অ্যাড্রেস দিয়ে আর বাংলাদেশের অ্যাড্রেস ম্যানেজমেন্ট করা যাচ্ছে না, কারণ ডিজিটাল ইকোনমির যে সার্ভিস প্লেয়াররা আছে, যারা ফুড পান্ডায় ফুড ডেলিভার করে, তারা আসলে এই অ্যাড্রেসটাকে ব্যবহার করতে পারে না। তো সেজন্য আমি চাচ্ছি যে অ্যাড্রেস ম্যানেজমেন্টটাকে আমূল পরিবর্তন করে দিতে হবে, যেখানে এরিয়া কোড থাকবে, স্ট্রিট কোড থাকবে, হাউস কোড থাকবে। তো এই কাজটা বাংলাদেশের কিছু এন্টারপ্রেনিয়র করছিলেন, আমরা তাদের সাথে নলেজ শেয়ার করে এঙ্গেজমেন্টের মাধ্যমে ডিজিটাল অ্যাড্রেস ম্যানেজমেন্টটা এগিয়ে নিতে সাহায্য করছি।
কারণ এটা ভূমি ব্যবস্থাপনা বলুন, ব্যক্তিকে লোকেশন আইডেন্টিফাই করুন, তো সব কিছুর সাথে জড়িত। আর অন্য একটা ক্লাসিক্যাল সমস্যা আছে পোস্টে, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ডাকের কর্মকর্তারা মরে যাচ্ছেন বা অবসরে যাচ্ছেন, সেজন্য তারা 180/F/D/K/A এই ধরনের অ্যাড্রেসের যে নলেজ, এই নলেজটা নিয়ে মরে যাচ্ছেন। ফলে ওই চিঠিটা আর ওই অ্যাড্রেসে বা ওই পার্সেলটা ওই অ্যাড্রেসে দেওয়ার মতো কোনো নলেজ বেস আমরা রাখছি না। পাশাপাশি কোস্টাল এলাকায় এবং নদী অববাহিকা ভিত্তিক এলাকায় আমাদের এই ধরনের নলেজ হারিয়ে যাওয়ার কারণে এবং অ্যাড্রেসটা হারিয়ে যাচ্ছে। তো সেজন্য অ্যাড্রেস ডিজিটাইজেশনের জন্য আমরা একটা ডিপিপি তৈরি করেছি। আপনারা জানেন যে একটা ডিপিপি অনেক দীর্ঘ সময়ের কাজ, বা 18 থেকে 22টা স্টেজ আছে, ব্যাক অ্যান্ড ফোর্থ। এই জিনিসগুলো সম্পন্ন করা অত্যন্ত দুরূহ কাজ, এবং এগুলো বাস্তবায়নের জন্য আমি মনে করি আগামী সরকারকে আমরা একটা হ্যান্ডওভার অ্যাপ্রোচ দিয়ে যাব, তাদেরকে আমরা জানিয়ে যাব আমরা কী শুরু করেছি, কেন শুরু করেছি। আশা করি তারা পিক করতে পারবেন। পোস্টের দ্বিতীয় বিষয়টা হচ্ছে ডিজিটাল ট্র্যাকিংয়ে আমরা জোর দিয়েছি। 40%-এর নিচে ছিল, এখন এটা 66%-এর কাছাকাছি পৌঁছেছে। পার্সেল এবং কনসাইনমেন্ট এবং পোস্টাল ব্যালট ট্র্যাকিং। প্রায় 7 লক্ষ চিঠি আমরা বিদেশে ডিস্ট্রিবিউট করেছি, এবং এটা ডিজিটাল ট্র্যাকিংটা অত্যন্ত সুন্দরভাবে কাজ করছে, আপনারা দেখেছেন। সেখানে আমাদের কাভারেজ খুব দ্রুত আমরা 80% নিয়ে যাব কয়েক মাসের মধ্যে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টে যে কাজটা আমরা শুরু করেছি, এখনও বাস্তবায়ন করতে পারিনি, পাইলট পর্যায়ে আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল লজিস্টিক্স ট্র্যাকিং প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে যে আমাদের ই কমার্সগুলো কাস্টমারদের কাছ থেকে মিথ্যা ডিসকাউন্টের অফার দিয়ে অনেক টাকা জোগাড় করে একটা সময় শত শত কোটি টাকা নিয়ে চলে যায়। আমরা চাচ্ছি যে যেই সোর্স থেকে পেমেন্টটা হবে, সেটা বিকাশ হোক, ব্যাংক হোক বা অন্য কিছু হোক, সেই সোর্সে একটা ভার্চুয়াল অ্যাকাউন্টে থাকবে টাকাটা বিক্রেতার কাছে চলে যাবে না। তারপর আমরা কি করব, আমরা ট্র্যাকিংয়ের মাধ্যমে এবং জিও লোকেশন ভেরিফিকেশনের মাধ্যমে আমরা অথেন্টিকেট করব যে পার্সেলটা এবং পণ্যটা ডেলিভার হয়েছে কিনা। যদি হয়ে থাকে তখন আমরা ওই ভার্চুয়াল বা এসক্রো অ্যাকাউন্ট থেকে টাকাটা রিলিজ করব। তো এই কাজটার জন্য আমরা অনলাইন এবং অফলাইন 5টা কুরিয়ার সার্ভিস, 5টা ই কমার্স, 5টা ব্যাংক, 5টা এমএফএসকে এনে একটা বড় ধরনের পাইলট করছি। যেহেতু পাইলট সাকসেসফুল এখনও হয়নি, সে কারণে মিডিয়া রিলিজ করতে পারিনি, বাট আমাদের টিম কাজ করছে। সেখানেও ভ্যান্ডার ডিপেন্ডেন্সি থেকে সরে এসে আমাদের ইনহাউস ক্যাপাসিটি আমরা এক্সারসাইজ করছি। টেলিকমে আসতে চাই। টেলিকম একটা অতি জঞ্জাল এবং ঝামেলাপূর্ণ জিনিস ছিল। আপনারা জানেন 26টা লাইসেন্সের স্তর ছিল, এবং এই লাইসেন্সের অধিকাংশই বিশেষ কিছু প্লেয়ার সেখানে কাজ করত, যে জন্য এখানে কোনো পরিবর্তন করা যেত না, এবং অতীতে একটা বিশেষ কোম্পানির চাহিদা মতো পলিসি চেঞ্জ করা হতো। তো প্রথমে আপনারা জানেন অনেক বিতর্কের মুখে, অনেক চাপের বিপরীতে এসে আমরা ডিডব্লিউডিএম ফ্যাসিলিটিটা উন্মুক্ত বলেছি যে যদি কোম্পানি বিভিন্ন জায়গা থেকে ব্যান্ডউইথ কিনে এবং বিভিন্ন জায়গায় ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন করে, তাহলে এই মার্জ এবং ডিমার্জের জন্য তার আসলে ডিডব্লিউডিএম অ্যাক্সেসটা দরকার। তো সেই জন্য প্রথমে এটা করেছি। ডার্ক ফাইবার ভাড়া নেওয়া যেত না, শুধুমাত্র ব্যান্ডউইথ নিতে হতো। তো ডার্ক ফাইবার ভাড়া নেওয়া যাবে, এই ধরনের পলিসি করেছি। আমরা টেলিযোগাযোগ লাইসেন্স এবং নেটওয়ার্ক পলিসিটা চেঞ্জ করে সিম্পল করেছি। সারা বিশ্ব কনভার্জেন্সে যাচ্ছে। আপনাকে যদি ডিজিটাল সার্ভিস লেয়ারে ইভলিউশন করতে হয়, বিপ্লব করতে হয়, তাহলে আপনার সার্ভিসের কানেক্টিভিটি লেয়ারটাকে ঠিক করতে হবে। ডার্ক ফাইবারটাকে ফাইবার অপটিকটাকে পানির মতো সহজ করতে হবে। অ্যাক্সেস টু ডেটাকে সহজ করতে হবে। তো সেই জন্য আমরা যেটা করেছি, আমরা সবগুলো ইনফ্রাস্ট্রাকচার লেয়ারকে এক জায়গায় করেছি। ডেটা সেন্টার, টাওয়ার, ফাইবার, এবং সেখানে অ্যাক্টিভ শেয়ারিং, প্যাসিভ শেয়ারিং, এই সব কিছু করে আমরা এটাকে একটা ইনফ্রাস্ট্রাকচার লেয়ার করেছি। এরা নাগরিকের কাছে, নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অবকাঠামোটা তৈরি করবে। তারপরে একটা লেয়ার শুধু সার্ভিস দিবে, সে আইএসপি সার্ভিস দিবে, ব্রডব্যান্ড সার্ভিস দিবে, তারপর হচ্ছে প্রাইভেট 5G দিবে, লার্জ পাবলিক ইনডোরে সেবা দিবে, স্ট্রিটে সেবা দিবে, বিভিন্ন ধরনের অল ধরনের সার্ভিস। আর ইন্টারন্যাশনাল থেকে যা আসে, আইটিসি, সাবমেরিন কেবল, SMS, তারপর A2P, তারপর ভয়েস কল, হ্যাঁ, তারপর ব্যান্ডউইথ, অন্য যে কোনো তাদেরকে এক জায়গায় রেখে। তো আমরা মনে করেছি যে যেহেতু আমি যখন প্রথমে আসি, ক্যাপিংয়ের কথাটা এসেছে, ক্যাপিংয়ের জন্য আমরা অনেক চাপ ছিল যে WTO এবং আমাদের আর্লি স্টেজ যে আমরা যে এই মিউচুয়াল চুক্তিগুলো করেছি, সেখানে আমরা বেশ কিছু খাতে বলেছি বিদেশি বিনিয়োগ শতভাগ উন্মুক্ত রাখতে হবে। ওই ধরনের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে সাইন করে আমরা আমাদের আর্লি স্টেজ বিনিয়োগকারীদেরকে দেশে এনেছি। হাচিনসন, সেবা, গ্রামীণ ফোন, আজিয়াটা, এরা ওই চুক্তির আওতায় এনেছে যে তাদেরকে কখনো শেয়ার দিতে বাধ্য করা হবে না।
কারণ অনেক বড় বিনিয়োগের প্রয়োজন ছিল। তো সেটাকে রেসপেক্ট করেই আমরা বলেছি যে যেহেতু যেই কোম্পানিগুলোতে লোকাল শেয়ার আছে তাদের পারফরমেন্স ভালো, তো সুতরাং আমরা চেষ্টা করেছি ইনফ্রা লেয়ারে 35% লোকালদের স্বার্থ সুরক্ষার জন্য এটা রেখেছি। আর ইন্টারন্যাশনাল লেয়ারে যেহেতু এটা বিনিয়োগ খুব বেশি প্রয়োজন হয় না সাবমেরিন কেবল বাদে, সেখানে আমরা 51% লোকাল শেয়ার, যাতে করে এর কৌশলগত অবকাঠামো হিসাবে মালিকানাটা দেশীয় থাকে এবং বোর্ডে ওই কোম্পানিগুলো প্রাধান্য পায়। আর সার্ভিস লেয়ারে আমরা WTOর যেই টার্মস অ্যান্ড কন্ডিশনে পড়ে গেছি, তারপরেও সেখানে আমরা 15%-এর একটা লোকাল ক্যাপ রেখেছি। তো এইভাবে আমরা আসলে দেশীয় শিল্পোদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণের একটা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি মনে করি যে নতুন যে লাইসেন্স রেজিমটা আছে, নেটওয়ার্কিং এবং লাইসেন্স রেজিম, এই রেজিমটা দুটো বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রযুক্তিকে উন্মুক্ত করে দিয়েছে, অর্থাৎ এটা টেকনোলজি নিউট্রাল। আগে MVNO করা যাবে না, VoWiFi করা যাবে না, VoLTE করা যাবে না, প্রাইভেট 5G করা যাবে না, তারপর হচ্ছে লার্জ পাবলিক ইনডোর করা যাবে না, ইত্যাদি ইত্যাদি করা যাবে না। তো এই ধরনের প্রযুক্তিগত যত ওপেননেস, সব ওপেননেস এটাকে কাভার করেছে। আপনারা যদি এটা পড়েন, সবগুলো টেকনোলজিকে এটা অ্যাকোমোডেট করে। এবং দেশের প্রথমবারের মতো MVNO হিসেবে BTCL যাত্রা শুরু করবে খুব দ্রুতই। আমি এখনও বিশ্বাস করি আমরা এটা চালু করে দিয়ে যেতে পারবো। তিনটে স্ট্র্যাটেজিক অপারেটরের মধ্যে, পার্টনারের মধ্যে এখন কথাবার্তা চলছে। এবং যখনই MVNO চলে আসবে তখন বাংলাদেশ প্রথমবারের মতো ট্রিপল প্লে চালু করতে পারবে। ট্রিপল প্লেতে ভয়েস থাকবে, আনলিমিটেড ভয়েস, ডেটা থাকবে, আনলিমিটেড ডেটা, এবং এন্টারটেনমেন্ট থাকবে, আনলিমিটেড এন্টারটেনমেন্ট। পরবর্তী স্টেজে আমরা স্টেক হোল্ডারদের সাথে আরও কথা বলেছি যে এই ট্রিপল প্লেকে কোয়াড প্লেতে ট্রান্সফার করা। কোয়াড প্লেতে ডিভাইস এটার সাথে যুক্ত হবে, অর্থাৎ আনলিমিটেড ভয়েস, আনলিমিটেড ডেটা, আনলিমিটেড এন্টারটেনমেন্ট এবং ডিভাইস, এই জিনিসগুলো আসবে। এখন NEI কেন দরকার? এটার জন্য আপনারা ইতিমধ্যে অনেক লিটারেসি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নাগরিককে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইমের বিপরীতে কোনো ধরনের সেবা দিতে পারে না। আপনার ফোনটা হারিয়ে গেলে সেবা দিতে পারে না। কোয়াড প্লেতে আমি যেই ডিভাইসটা চালু করব, যেই ডিভাইসটা আনবো, সেই ডিভাইসটাকে আমি প্রোটেকশন দিতে পারছি না। 17টি কোম্পানি এই দেশে বিনিয়োগ করেছে। বিশ্বের স্যামসাংয়ের মতো কোম্পানি এই দেশের অর্থ উপদেষ্টার অধীনে অফিসে 45 মিনিট বসেছিল সেই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। সেই ফ্যাক্টরি ভিয়েতনামে গিয়েছে, আপনারা দেখেছেন, $44 বিলিয়ন সেলস করেছে মাত্র 1-1.5 বছরে। ঠিক আছে, তো সেই ধরনের কোম্পানিরা দেশে বিনিয়োগ করেছে। আমরা মনে করি এই সব ধরনের সুরক্ষাকে নিশ্চিত করতে মোবাইল MFS থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তা বিধান করতে আমাদের এটা দরকার। আমাদের এখনও মোবাইল হ্যান্ডসেট কিংবা ল্যাপটপ কিস্তিতে বিক্রি করা যায় না, কারণ তার প্রোটেকশন নেই। তো সুতরাং ডিভাইস মার্কেটে একটা প্রোটেকশন দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে সিভিয়ার অ্যাবজর্পশন। আপনি একটা পুরনো ডিভাইস কেসিং এবং স্মার্টফোন চেঞ্জ করে দেশে নিয়ে আসলে, স্ক্রিন চেঞ্জ করে দেশে নিয়ে আসলে, সেটাকে নতুন বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু এই ডিভাইসটা কী পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন জেনারেট করছে, আপনার হিউম্যান বডি কী ধরনের অ্যাবজর্ভেশন করছে এটা ধরনের কোনো টেস্ট নেই। তো সুতরাং এইভাবে পুরনো ডিভাইস আমরা করতে পারবো না। আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যদি শুল্ক কমাতে পারে, যদিও শুল্ক কমানো আমাদের মন্ত্রণালয়ের কাজ না, তারপরে সর্বোচ্চ চেষ্টা করেছি। যে আপনারা জানেন সিডি, কাস্টমস ডিউটি, রেস্ট্রিক্টিভ ডিউটি, AT, AIT, ভ্যাট আছে, কিন্তু তার সব কিছু কিন্তু আমদানিকারকরা দেয় না। ভ্যাট আমাদের গ্রাহকরা দিয়ে থাকেন। AT, AIT, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং অ্যাডভান্স ট্যাক্স যেটা হয় সেটা অ্যাডজাস্ট করা হয়। মূলত আমদানিকারকরা যেই কাস্টমস ডিউটি দিয়ে থাকেন, সেই কাস্টমস ডিউটি ছিল 25%, সেটা 10% নামিয়েছে, 60% কমানো হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে কোনো কোম্পানির কোনো ডিউটি এত বেশি কমানো হয় নাই। যদি উদাহরণ থাকে তাহলে উদাহরণ নিয়ে আসবেন, আমরা সেই উদাহরণ নিয়ে NBR সাথে আরেক দফা বসতে পারি, কোনো সমস্যা নেই। এবং পুরনো ফোন আমদানি হবে কি হবে না এটাও আমার মন্ত্রণালয়ের কাজ না। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সুস্পষ্ট গাইডলাইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে কী কী কেনা যাবে, কী কী কেনা যাবে না। সর্বশেষ আসি, টেলিযোগাযোগের আমাদের 6টা কোম্পানি আছে মন্ত্রণালয়ের আন্ডারে। এই 6টা কোম্পানির মধ্যে আমরা সাবমেরিন কেবল কোম্পানির ব্যবহার 1.7 টেরাবাইট থেকে 4.5 টেরাবাইটে উন্নতি করতে পেরেছি। এই কোম্পানিটা এখন লাভজনক। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি প্রথমবারের মতো লাভে এসেছে।
খুলনা কেবল শিল্প আগে থেকেই লাভে ছিল, সামান্য 20 কোটি 16 কোটির মতো লাভ করতো, এবার এটা 80 কোটি টাকার বেশি লাভ করছে, কারণ আমরা আরইবির সাথে একটা চুক্তিতে গিয়েছি। আমি আরইবিকে একটু রিকোয়েস্ট করেছি যে তাদের স্পেসিফিকেশন মতো অন্তত 20% কেবল যাতে আমাদের এখান থেকে কিনে নেয়, ফলে কোম্পানিটা লাভের ধারায় ফিরেছে। ফলে 3টে কোম্পানিকে আমরা আমাদের 1 বছরের মধ্যেই লাভজনক করে ফেরাতে পেরেছি। বিটিসিএল নিয়ে একটা রিফর্ম কমিটি করেছি বড় ধরনের, এই রিফর্ম কমিটি কাজ করছে। বিটিসিএলে আমরা যদি এমভিএনও, কোয়াড প্লে এবং ট্রিপল প্লে আনতে পারি, আমার মনে হয় বিটিসিএলের মধ্যেও একটা নবজাগরণ হবে। সেখানে 1700 পুরনো এমপ্লয়ি যারা অদক্ষ এবং এর বাইরেও 1100 এমপ্লয়ির পেনশনের একটা দায় বিটিসিএলের আছে। টেসিসকে নিয়ে কিছু কাজ করেছি। আপনারা জানেন টেসিস বাংলাদেশে একটা প্রতিষ্ঠানের সাথে লিথিয়াম ব্যাটারি সেল ম্যানুফ্যাকচারিংয়ে যাচ্ছে, এই চুক্তিটা হয়েছে। এটা উৎপাদনটা খুব দ্রুতই শুরু হবে। তারপরে আমরা টেসিসের যে বিদ্যুৎ মিটার, এই বিদ্যুৎ মিটারটা আধুনিক একটা বিদ্যুৎ মিটার করার জন্য চাইনিজ একটা পার্টনারের সাথে কাজ করছি। টেসিস রাউটার বানাবে এবং সেট অফ বক্স বানাবে। আমি শেষ করছি টেলিকম আইন বলে। টেলিকম আইনে আমরা অনেক কিছু অ্যাড্রেস করেছি। একটা বিষয় ছিল মন্ত্রণালয় এবং বিটিআরসির ক্ষমতা ও কাঠামোর বিন্যাস। আপনারা জানেন মন্ত্রণালয়ের কাছে এখন সব ক্ষমতা। আইন সংশোধন করে 2010 সালে আইন সংশোধন করে বিগত 15 বছর ধরে মন্ত্রণালয় এখন সব ক্ষমতার চর্চা করছে। মন্ত্রণালয় ক্ষমতা কমাতে চায় না, এবং যেহেতু আগে বিটিআরসির কাছে ক্ষমতা ছিল, বিটিআরসি সব ক্ষমতা চায়। এই দুটার মেলবন্ধন করে আমরা একটা মাঝামাঝি পজিশনে এসেছি যে কিছু লাইসেন্সকে জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনা করে সেটা স্টাডির সাপেক্ষে মন্ত্রণালয় সিদ্ধান্ত দিবে, এই ধরনের একটা ব্যালেন্স করেছি। বাদবাকি আইএসপি লাইসেন্স সহ, ন্যাশনাল এবং লোকাল আইএসপি লাইসেন্স সহ সব ধরনের পারমিট, সব ধরনের এনলিস্টমেন্ট আমরা বিটিআরসিতে রেখেছি। এবং বিটিআরসি এখন থেকে ট্যারিফ সিলিং চেঞ্জ করতে পারবে, সর্বোচ্চ 2.5% করে প্রতি 3 মাসে একবার করে চেঞ্জ করতে পারবে। তো এইভাবে আমরা ওখানে অন্য ডোমেনে ইন্টারনেট বন্ধের একটা বিধিবদ্ধ ব্যবস্থা করেছি। সার্ভেইলেন্স রেজিমটাকে রিস্ট্রাকচার করেছি, একেবারে হাইলি রিস্ট্রাকচার করা হয়েছে আন্তর্জাতিক মানে। কোয়াসি জুডিশিয়াল বডির সার্ভেইলেন্স রেজিমে ঢুকেছি, এবং বিটিআরসি এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্তের একটা কোয়াসি জুডিশিয়াল রিভিউ হবে, সেটা এনেছি। হেইট স্পিচ এবং অন্যান্য রাষ্ট্রবিরোধী কর্মকলাপ যেটার সাথে ভায়োলেন্সের সংস্পর্শ নাই, সেটাকে ক্রিমিনালাইজ করা হয়েছিল, সেটাকে আমরা সংশোধন করেছি, একটা মডার্ন আইনে নিয়েছি, যার সাথে সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সের একটা সমন্বয় করেছি, এবং বিনিয়োগ বান্ধব একটা আইন করার চেষ্টা করেছি। সেখানে 300 কোটি টাকার পেনাল্টি এবং প্রতিদিন 100 কোটি টাকার রিকারিং পেনাল্টি, এগুলোকে কমিয়ে একেবারে ইন্ডাস্ট্রি সহনীয় পর্যায়ে এনেছি, যাতে করে বিদেশি বা দেশি বিনিয়োগকারীরা ডিউ ডিলিজেন্স করলে আমাদের দেশ বিনিয়োগ বান্ধব না টেলিকম খাতে, এই জিনিসটা আর এস্টাবলিশ না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশাল বড় বিষয় সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করেছি। আপনারা ভবিষ্যতে আমি দায়িত্ব থেকে চলে গেলেও আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি জবাবদিহি করার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। পিপলস ম্যান্ডেট নিয়ে যদি কেউ আন্ডু করে দেয়, সেটা করতেই পারে, তবে সেখানে আমরাও চ্যালেঞ্জ করতে পারবো যে আমরা কোন বাক্য, কোন শব্দ কেন লিখেছি। তো সুতরাং পরের সরকার এসে আন্ডু করে দেবে, সেই জন্য সংস্কার হবে না, এই ধরনের মনোবৃত্তি আমাদের মধ্যে নেই। বরং আমাদের সরকারের মনোভাব, আমাদের ইন্টেন্ট কী ছিল সেটা সুপ্রতিষ্ঠিত করার জন্য, এবং কি হওয়া উচিত, যেহেতু আমরা আইন এবং পলিসিগুলো বিশদ এবং গভীরতম স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে করেছি। আমি মনে করি আমাদের নাগরিক সমাজ এবং আমাদের সরকারের ইন্টেন্টগুলো আমরা প্রতিষ্ঠা করার জন্য আমরা এই পলিসিগত কার্যক্রম আমরা কন্টিনিউ করব, এবং যেটা করেছি সেটা আমরা স্পষ্টভাবে রেখে যাব, এবং আমরা চলে যাওয়ার পরে সেটা ডিফেন্ড করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব।